4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে ডক্টর ইউনূস 13 জুন সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করবে এনসিপি, জানালেন আক্তার হোসেন। ইশতেহারে গুরুত্ব পাবে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা। ধলেশ্বরী বাঁচাতে চামড়া শিল্প নগরীতে নতুন সিইটিপি নির্মাণ করবে সরকার। রফতানি বাধা কাটবে আশা। আগের বর্জ্য শোধনাগার তৈরিতে অনিয়মকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই। অতিরিক্ত সমাগমে বিপর্যস্ত অভ্যন্তরীণ ট্যুরিস্ট জোন। প্রতিটি স্পটে পর্যটক সংখ্যা নির্দিষ্ট করার উদ্যোগ। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 4 দিনের সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা। লন্ডনে 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে সন্ধ্যা 7:30টায় এমিরেটসের একটি ফ্লাইটে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধান উপদেষ্টা। এই সফরে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া 13 জুন লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার চায় বিএনপি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জামায়াতের। আর এনসিপি বলছে সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে ভোট নিয়ে কোনো আপত্তি নেই। ঈদের জমজমাট তৃণমূলের রাজনীতি। নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন বিভিন্ন দলের নেতারা। সোমবার কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সমাবেশে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঈদ পুনর্মিলনী সভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে, এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে চা চক্র করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে সার্জিস বলেন, কিছু সংস্কার নিশ্চিত হলে এপ্রিলের নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে দ্বিমত থাকবে না। এছাড়া রংপুরের কাউনিয়ায় সম্প্রীতি ও ঐক্য সমাবেশে অংশ নেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত আরো 4 ঘন্টা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া শর্ত পূরণ করে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করবে এনসিপি। রংপুরে সময় সংবাদকে এই কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের সময়সীমা। তাই তো তৃণমূলে নিজেদের দল গোছাতে দম ফেলার ফুসরত নেই জাতীয় নাগরিক পার্টির। রংপুরে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই রাজনৈতিকভাবে যাত্রা শুরু করেছে তার দল এনসিপি। দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সব শর্ত ইতোমধ্যে পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি। যে সংখ্যক উপজেলা এবং জেলায় কমিটি হলে পরে নিবন্ধনের জন্য আবেদন করা যায়,
আমরা ইতিমধ্যে সেটা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা আশাবাদী যে অল্প সময়ের মধ্যে আমরা নিবন্ধনের জন্য আমাদের ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করতে পারবো এবং একই সময়ে সারা দেশে আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়নের লক্ষ্যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়েই ইশতেহার ঘোষণা করবে এনসিপি, জানান আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্রের বিষয়ে আমরা একটা টিম করেছি। আমরা এক সাধারণ সভায় গঠনতন্ত্রের বিষয়ে কথা বলেছি, যেখানে অনেকগুলো বিষয়ে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করব। একই সাথে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য, সেই লক্ষ্যকে মাথায় রেখে আমরা আমাদের ঘোষণাপত্র, আমাদের গঠনতন্ত্র এবং ইশতেহারের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ঢেলে সাজাবো। গত মাস থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে অলিগলি পাড়া মহল্লায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক পার্টি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। থাইল্যান্ডে 1 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নির্বিঘ্নেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। জুলাই হত্যাযজ্ঞের মামলা থাকার পরও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্দোষ কেউ যেন শাস্তি না পায় সেজন্যই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অভিযোগের সত্যতা মিললেই গ্রেফতার করা হবে। চিকিৎসা নিতে গেল 7 মে ব্যাংককের উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জুলাই হত্যাযজ্ঞের মামলা থাকার পরও তার দেশত্যাগ নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল ক্ষোভ। সমালোচনার মুখে কিশোরগঞ্জের এসপি সহ পুলিশের 3 কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়েছিল ব্যবস্থা। এরই মধ্যে রোববার রাতে সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরে এলেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ যাত্রীদের মতোই দেশে ফিরেছেন আব্দুল হামিদ। রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্দোষ কেউ যাতে শাস্তি না পায় তাই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না। উপদেষ্টা আরও জানান, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত হবে। ঈদে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সময় মতো লবণ না লাগানোয় অনেকে চামড়ার দাম পাননি বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার সকালে সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে গিয়ে তিনি বলেন, লবণজাত চামড়ার দর ঠিকই ছিল, সরকারের তৎপরতায় এবার তুলনামূলক কম চামড়া নষ্ট হয়েছে। এদিকে ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানির পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। 3 পিসের দাম আমরা 550 টাকা দিল। যারা নিচ্ছে ট্যানারি লোকরা প্রায় 200 টাকা কম। ছোট বড় আছে, তারপর চামড়ার অনেক ডিজিজ আছে, কাট হয় অনেক চামড়ায়, তো ওগুলোতে আমরা যখন কিনি তখন তো দেখা আমরা একদম বাচ্চা আমরা নিতে চাই। এমন পরিস্থিতিতে ঈদের 2 দিন পর সোমবার সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শন শেষে জানান, এ পর্যন্ত 3,78,000 পিস চামড়া এসেছে শিল্পনগরীতে। ঢাকায় আছে 7.5 লাখ পিস। এ সময় চামড়ার বাজার নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উপদেষ্টার। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। এ সময় চামড়া শিল্পের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা। বলেন, এবছর 30,000 টন লবণ বিতরণ করা হয়েছে। সরকারের তৎপরতায় চামড়া কম নষ্ট হয়েছে। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে।
এদিকে দুপুরে যশোরের বৃহৎ চামড়ার হাট রাজারহাট পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা। ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানি করার পরামর্শ দেন তিনি। পূর্বের সব বিধিনিষেধ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় তার নিজের নিয়ন্ত্রণাধীন অবস্থায় কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিকে উপযোগী করে দিয়েছেন। এখানকার ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারির কাছ থেকে মূল্য পাচ্ছেন না, ওনারা সরাসরি রপ্তানি করে দিক। গত 15 বছরে চামড়া খাতে যে অধপতন, নৈরাজ্য ও সিন্ডিকেট হয়েছে তা ভেঙে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ধলেশ্বরী নদীকে বাঁচিয়ে চামড়ার বিশ্ববাজার ধরতে সাভারের শিল্পনগরীতে নতুন আরেকটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ করবে সরকার। শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিইটিপি নির্মাণের কাজ পেতে পারে ইতালি। এছাড়া বর্তমানে চালু থাকা বর্জ্য শোধনাগার পুরোপুরি সচল হচ্ছে আগামী অর্থ বছরে। সিইটিপি নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। লবণ দিয়ে থরে থরে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া। এরপর বিশাল ড্রামে রাসায়নিকে ভিজে তৈরি হবে ওয়েট ব্লো, যা শুকানোর পর রপ্তানির জন্য উপযুক্ত হয় প্রতি পিস চামড়া। সংরক্ষণ থেকে চামড়া বাজারজাত উপযোগী করতে শিল্পনগরীতে প্রতিদিন তৈরি হচ্ছে 20,000 কিউবিক মিটার তরল বর্জ্য। কঠিন বর্জ্য উৎপন্ন হয় গড়ে 120 টন, যা কোরবানিতে বেড়ে দ্বিগুণ হয়। শিল্পনগরীর বর্জ্য শোধনে প্রয়োজন 3,500 MCU সক্ষমতার শোধনাগার, অথচ চীনা প্রতিষ্ঠান নির্মিত সিইটিপির সক্ষমতা সর্বোচ্চ 1800 MCU। ফলে অপরিশোধিত বর্জ্যের বড় অংশই পড়ছে ধলেশ্বরী নদীতে। মিলছে না চামড়া রপ্তানির ক্ষেত্রে LWGর সনদ, দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরাও। বিশাল এই সমস্যাটাকে সমাধান করে দেয়, তাইলে ট্যানারিগুলো স্মুথলি চলবে, চামড়াও কিনতে পারবে এবং শিল্প মন্ত্রণালয় বলছে, চামড়া শিল্পনগরীর ত্রুটি দুর্বলতা খুঁজে বের করতে জরিপ করছে ইউরোপীয় ইউনিয়ন। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে নতুন আরেকটি বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পুরোপুরি নতুন প্ল্যান্ট তৈরি করার একটা সময় আসছে। নতুন সরকারও চাচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে। ইটালি যারা এটা আসলে পায়োনিয়ার সারা বিশ্বে, তাদের দিয়ে আমরা একটা সিইটিপি করতে পারি কিনা। আগামী অর্থ বছরে পুরোপুরি সচল হবে বিদ্যমান সিইটিপি, পার পাবে না অনিয়মে জড়িতরা, বলছেন শিল্প উপদেষ্টা। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুদকের কার্যক্রম চালু আছে। সিইটিপি নির্মাণে অনিয়ম করায় চীনা প্রতিষ্ঠানের সিকিউরিটি মানি আটকে রেখেছে সরকার। অর্থ ফেরত পেতে প্রতিষ্ঠানটি তদবির করছে বলেও জানান শিল্প সচিব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেটের দৌড়াতে এবারও লোকসানের মুখে রংপুরের মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামের অর্ধেক মূল্য দিচ্ছেন না আড়তদাররা। এ অবস্থায় লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার সঠিক দাম ও সংরক্ষণ নিশ্চিতে ঈদের 7 দিন পর্যন্ত মনিটরিং অব্যাহত থাকবে। তারকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চামড়ার ন্যায্য মূল্য চাইতে গেলে এভাবেই মৌসুমী ব্যবসায়ীদের উপর তেড়ে আসেন স্থানীয় চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা। খুদে কিংবা মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, সরকার আগেভাগেই দাম নির্ধারণ করে দেয় এবার বেশি দামে কিনতে হয়েছে কোরবানির চামড়া। তবে আড়তদাররা সিন্ডিকেট করে কেনা দামেও নিচ্ছে না পশুর চামড়া। মালটা যদি 50-100 টাকা লাভ না করি, তাহলে আমার চামড়া কিনে লাভ কি? আমার 54,000 টাকা দিয়ে 3টা ছাগল কিনছি, 40 টাকা পাইনো, রিক্সা ভাড়া গেল 50 টাকা। 500 টাকা কিনছিলাম, 200 টাকা এখানে 400 টাকা বেচাইলাম। এদিকে মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে আড়তদারদের দাবি, সরকার দাম নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকরা সে দামে চামড়া কেনেন না। অন্যদিকে চামড়া সংরক্ষণে লবণের দাম বাড়ায় লোকসানের শঙ্কা করছেন তারাও। আমরা দাবি জানাইছিলাম যে আমাদেরকে কন্ট্রোল রেটে লবণগুলো দেন, এই চামড়ার দাম 100 টাকা বাড়িয়ে দিত। একটা চামড়ার লাগে 200 টাকা লবণ, লেবার খরচ যায় 100 টাকা, গাড়িতে পাঠাবো সেখানে খরচ যায় 50 টাকা। এটা ব্যয় করে দেখা যায় ওনারা যে রেটটা দিছে, এই রেটটা শুধু আম জনতার মাঝে থাকে যে হ্যাঁ এত দাম বললো, আপনারা কেন 800-900 টাকা বলেন। তবে সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত লাভের আশায় দাম নিয়ে সংকট তৈরি করছে মধ্যস্বত্বভোগীরা। চামড়ার সঠিক দাম ও সংরক্ষণ নিশ্চিতে ঈদের 7 দিন পর্যন্ত মনিটরিং অব্যাহত থাকবে। যারা কেনে তাদের মধ্যস্বত্বভোগী তো আছেই, এখন তাদের জন্য হয়তো তারা হয়তো এই মুনাফাটা পাওয়ার জন্য এই কাজটা করে।
ঈদের 7 দিন পর পর্যন্ত এই মনিটরিংটা থাকবে, যে দামের বিষয় এবং চামড়াটা সংরক্ষণের বিষয়। সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও এবার রংপুরে প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 500 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 5 থেকে 10 টাকায়। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। 3 দিনে 50,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের দাবি করে ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে শতভাগ ময়লা সরিয়ে নগরীকে পরিচ্ছন্ন করা হয়েছে। যদিও পুরান ঢাকার কয়েকটি এলাকায় দেখা গেছে সড়কের 2 পাশে পড়ে আছে বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। সড়কের 2 পাশের কোরবানির পশুর বর্জ্যের ছোট ছোট স্তূপ। পুরান ঢাকার সূত্রাপুরের লোহার পুল থেকে কাঠের পুল পর্যন্ত এই অবস্থা, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। সূত্রাপুরের বাসিন্দারা বলছেন অন্যবার ঈদের দিনই পরিষ্কার হয়ে যায় এই রাস্তা, তবে এবার উল্টো চিত্র। রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্ষোভ জানান কেউ কেউ। আজকে ঈদের 3য় দিন, এখনো এই যে দেখেন এই প্রেক্ষাপট। 3 দিন হচ্ছে, 3 দিনে যাবত এখনো ময়লা কোনো পরিষ্কার হয় নাই। গাড়ি না যা পাইছে লয়ে গেছে আর বাগবাগে কিনারে ফালা হয়ে গেছে। যদিও শতভাগ বর্জ্য অপসারণের দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। সোমবার বিকেলে নগর ভবনের পরিবর্তে রাজধানীর ওয়াসা ভবনের সংবাদ সম্মেলন করে সিটি কর্তৃপক্ষ। প্রশাসক জানান ঈদের 3য় দিন দুপুর পর্যন্ত 31,226 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। 8টি হাটের যে বর্জ্য সেগুলো আমরা অপসারণ করেছি, কিছু কিছু বাস এখনো হয়তো থাকতে পারে। সব বর্জ্য অপসারণের দাবি উত্তর সিটিরও। দুপুরে গুলশানের নগর ভবনে সংবাদ সম্মেলনে প্রশাসক বলেন লোকবল সংকট থাকায় এখনো অনেক জায়গায় বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি, তবে দ্রুত সে বর্জ্যগুলো অপসারণের আশ্বাস দেন তিনি। আমাদেরও মানে সার্ভিস লেন এবং অন্য জায়গায় যেটা আমাদের রিচের বাহিরে, সেটা আমরা যেতে হবে, আমাদেরকে এটা আমরা স্বীকার করি, আমরা যাব। 2 সিটি বলছে গত বছরের তুলনায় এবার পশু কোরবানি কমলেও বেড়েছে বর্জ্য। কিন্তু কামান দাগানো হচ্ছে মশার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঈদের 3য় দিনেও বিভিন্ন বিনোদন কেন্দ্রে আনন্দের সময় পার করেন সাধারণ মানুষ। বিভিন্ন রাইডে চড়ে বড়দের সঙ্গে ছোটরাও আনন্দে মেতে ওঠে। জাতীয় চিড়িয়াখানা সহ রাজধানীর আশপাশের বিভিন্ন স্থানে ঢল নামে ভ্রমণ পিপাসুদের। ধ্রুব ব্যানার্জি ও জান্নাতুল দোলনাকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। গানের তালে তালে নেচে আনন্দে মাতোয়ারা সবাই। ঈদ উদযাপনে বাঁধ স্বাধীনী বয়স, ছোট থেকে বড় সবাই মেতেছেন ঈদ আনন্দে। সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বিনোদন প্রেমীদের ভিড়। ওয়াটার রাইড সহ বিভিন্ন রাইডে চড়ে আনন্দে সময় পার করছেন তারা। ব্যবসা গরমে ভরসা ওয়াটার গেমে, সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম ঢেউ আর মিউজিকের তালে নাচ। সাধারণ মানুষের চাওয়া সরকারি উদ্যোগে এমন বিনোদন কেন্দ্র হোক আরো। আমি বাবার সাথে আসছি, আমার খুব ভালো লাগছে, খুব মজা করছি এবং সবাই মিলে আমরা গ্রুপ করে আসছি। আমাদের বিনোদনের ব্যবস্থাটা খুবই কম, বর্তমান সরকারকে আমরা চাই আমাদের জন্য প্রচুর পরিমাণ বিনোদনের কেন্দ্র রাখে। এদিকে ঈদের 3য় দিনে মানুষের ঢল নামে জাতীয় চিড়িয়াখানায়। হাজার হাজার ভ্রমণ পিপাসু ভিড় করেন চিড়িয়াখানার বিভিন্ন খাঁচার সামনে। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করতে পেরে খুশি সবাই। কি কি দেখেছো? বাঘ। আর কি দেখেছো? জিঙ্গ। আর কি দেখেছো? বানর। বাঘ দেখেছি, হরিণ দেখেছি, সাপ দেখেছি। বাচ্চার আবদার মেটানোর জন্য আসছি সপরিবার সহ। এছাড়া ঈদের সময় পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন ঐতিহাসিক স্থাপনাগুলোতেও। তাই তো গরম উপেক্ষা করেও ঈদ আনন্দের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে মোঘল আমলের স্থাপত্য লালবাগ কেল্লা। খুব এনজয় করছি এখানে এসে। ঈদে অনেক ঘোরা যায় আর আনন্দ করা যায়। ঈদের আরো বেশ কয়েকদিন ছুটি থাকায় প্রতিদিনই বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করবেন সাধারণ মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদের 3য় দিনে চট্টগ্রামের ফয়েজ লেকে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। নরসিংদীর ড্রিম হলিডের ওয়াটার কিংডম কিংবা কক্সবাজার সুনামগঞ্জের সাগর হাওরের বিস্তৃত জলরাশি, সবখানেই নিজেদের মতো করে আনন্দ উদযাপন করেন পর্যটকরা। বাঁধ ভাঙা
ভাঙা আনন্দে মাতোয়ারা তরুণ তরুণীরা। তীব্র গরম উপেক্ষা করে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে সব বয়সী বিনোদন প্রেমীর উপচে পড়া ভিড়। ওয়েব পুল, ড্যান্সিং ফ্লোরে বিনোদন প্রেমীদের গানের তালে হুড়োহুড়ি, নেচে গিয়ে মেতেছেন ঈদ আনন্দে। খুবই মজা করছি, ঈদের আনন্দ তো এরকমই হওয়া উচিত। অনেক ভালো লাগছে, এখানে সবার সাথে ফ্যামিলির সাথে আসছি। ঈদের আনন্দ অনেক বেশি এক্সাইটমেন্ট। আমাদের দেখছেন দর্শনার্থী পার্কে অভাব নাই। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গানের তালে তালে উল্লাসে মেতেছেন বিনোদন প্রেমীরা। পরিবার পরিজন নিয়ে অনেকেই চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। খুবই সুন্দর একটা জায়গা। ঈদের আনন্দকে সবাই সাথে ভাগাভাগি এবং সময় কাটানোর জন্য এখানে আসা। কক্সবাজারে সাগরের নোনা জলে উচ্ছ্বাসে মেতেছেন 2 লাখের বেশি পর্যটক। সাগর উত্তাল থাকায় লাল পতাকা টানিয়ে সমুদ্র স্নানে সতর্ক করা হলেও মানছেন না ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। অনেক মানুষের ঢল হলেও আমরা এনজয় করতেছি। বিচের নিচে উপরে সর্বক্ষণিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঢল নেমেছে বিনোদন প্রেমী মানুষের। প্রিয়জনকে সঙ্গে নিয়ে উৎসবে মেতেছেন তারা। কেউ কেউ নোনা জলে গা ভাসান, আবার কেউ কেউ স্পিড বোটে ঘুরে বেড়ান উত্তাল সাগরে। খুবই ভালো লাগতেছে, হাজবেন্ড নিয়ে আমরা চলে এসেছি। ভোরবেলা এটা যে সূর্যোদয়টা সেটা আরো বেশি সুন্দর। ঈদের ছুটিতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও গেছেন অনেক পর্যটক। লাইফ জ্যাকেট গায়ে নিয়ে ভেসে বেড়াচ্ছেন পানিতে। প্রিয়জনের সঙ্গে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। শামিমা শাম্মী, সময় সংবাদ। ঈদের টানা ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর খাগড়াছড়ি ও রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। ব্যবসায়ীরা বলছেন এবার লম্বা ছুটিতে অন্যবারের তুলনায় পর্যটক সমাগম বেশি। নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ। ঝুলন্ত সেতু, নয়নাভিরাম ঝর্ণা আর পাহাড়ের অপার্থিব সৌন্দর্য দেখতে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। কেউ উপভোগ করেন নীল আকাশে সাদা মেঘের ফেলা সবুজ প্রকৃতি, কেউ আবার পাহাড়ি ঝর্ণায় গা ভিজিয়ে নিজেকে করেন সতেজ। যান্ত্রিক জীবনে ক্লান্তি দূর করতে হ্রদ পাহাড়ের নগরী রাঙামাটির দর্শনীয় স্থানগুলো ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর। নৌকায় চড়ে হ্রদ ভ্রমণের পাশাপাশি পাহাড়ের বুক চিরে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে মুগ্ধ তারা। রাঙামাটি আমরা যতটা ছবিতে সুন্দর, ওটা সামনাসামনি আরো বেশি সুন্দর। এগুলাকে বিস্তৃত বর্ণনা দেওয়া যাবে না, সত্যি অমায়িক সুন্দর। আরেক পার্বত্য জেলার খাগড়াছড়ির আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারিং রিসাং ঝর্ণা সহ দর্শনীয় স্থানে ঈদের ছুটিতে পর্যটকে পূর্ণ। আলুটিলাতে ভ্রমণ করতে এসে চেঙ্গি নদী দেখলাম, খুব ভালো লাগলো। এই ঈদের ছুটিটা আসলে যেভাবে চিন্তা করেছিলাম মনে হচ্ছে তার চেয়ে ভালো কাটছে। প্রায় 70% বুকিং হয়েছে, সামনে আরো বুকিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছি। পর্যটকদের নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি তৎপর টুরিস্ট পুলিশও। পর্যটকরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে পর্যটন স্পটগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা টুরিস্ট পুলিশ রাঙামাটির জন্য পর্যটকদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। যারা আসবেন এখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে, আমরা তাদের সমস্ত নিরাপত্তা নিশ্চিত করব। এবার ঈদের ছুটিতে প্রতিদিন খাগড়াছড়িতে অন্তত 5000 পর্যটকের সমাগম হয়। এতে জেলার পর্যটন খাতে কয়েক কোটি টাকার ব্যবসা হবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। পর্যটন স্পটগুলোতে কেয়ারিং ক্যাপাসিটি নির্দিষ্ট না করায় বড় বিপর্যয়ে দেশের অভ্যন্তরীণ ট্যুরিস্ট জোন। কোথাও ছোট পরিসরে মানুষের ঢল, আবার কোথাও নির্মাণ হচ্ছে একের পর এক অপরিকল্পিত স্থাপনা। এতে আর্থিক লেনদেন বাড়লেও ক্ষতি হচ্ছে পরিবেশে। টেকসই ব্যবস্থার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, পর্যটন কেন্দ্রে পর্যটক সংখ্যা নির্ধারণে কাজ করছে সরকার। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সমতল, পাহাড় কিংবা সাগর, প্রায় একই চিত্র সবখানে। সরকারি ছুটি বা উৎসবে পর্যটকের ভারে ঠাসা থাকে দেশের পর্যটন কেন্দ্রগুলো। তথ্য বলছে, দেশে বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, লামা, সাজেকে ছুটে যান সবচেয়ে বেশি পর্যটক। বাঁধনহারা এই পর্যটকদের আতিথেয়তায় গড়ে উঠছে অপরিকল্পিতভাবেই হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা। এতে আর্থসামাজিক উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে স্থানীয় পরিবেশ ও অবকাঠামোর। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে স্বাভাবিক বসবাস। এমন অবস্থায় স্থানীয়দের সমন্বয়ে স্পট অনুযায়ী পর্যটকের সংখ্যা নির্দিষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের। সেন্ট মার্টিনে আসলে
প্রতিদিন যখন যাচ্ছে, আমরা তো হিসাব করে দেখেছি যে সেন্ট মার্টিনে যদি খুব কম করেও যদি হয় প্রতিদিন 5 থেকে 10,000 মানুষ যায়। রাঙ্গামাটি, বান্দরবান, চিটাং হিল ট্র্যাক্সও কিন্তু এই ওভার ট্যুরিজমটা হচ্ছে। কিছুটা কন্ট্রোল ট্যুরিজম এস্টাবলিশ করা আছে, এভাবে দেখা যাচ্ছে ম্যানেজ করা যায়। বাট অবভিয়াসলি যেটা দরকার, দ্যাট ইজ অ্যাবাউট কনসালটেশন, পার্টিসিপেশন অফ লোকাল কমিউনিটি এবং কি স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে একসাথে কথা বলে তারপরেই মেকানিজমটা বের করতে হবে। ট্যুর অপারেটররা বলছেন, অতিরিক্ত পর্যটক সমাগম নিয়ন্ত্রণ করার আগে তৈরি করতে হবে বিকল্প ট্যুরিস্ট জোন। নতুন কোনো ডেস্টিনেশন না করা পর্যন্ত আমরা পুরনো কোনো জায়গাটাকে ব্যারিয়ার দিতে পারবো না, সেটা ঠিক হবে না। তাহলে মানুষ যাবে কোথায়? সো নতুন একটা তৈরি করি, আমরা পুরনোটাকে আবার রিপেয়ার করি। তবে টেকসই ট্যুরিস্ট জোন গড়ে তুলতে সব স্পটেই পর্যটকদের যাতায়াত নির্দিষ্ট করতে চায় বাংলাদেশ পর্যটন বোর্ড। আমরা নিজেরাও চাই যে পর্যটন যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাইলে আমাদের ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করতে হবে। আমরা রিকোয়েস্ট করছি যে সব জায়গাতেই ক্যারিং ক্যাপাসিটি আগেই নির্ধারণ করে দেওয়া, যে সব জায়গায় বেশি ট্যুরিস্ট যায়। পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1 কোটি। 3 বছরের ব্যবধানে বেড়ে হয়েছে প্রায় 2.5 কোটি। বিশ্বের বিভিন্ন রুটে ভিসা জটিলতার কারণেই বাড়ছে অভ্যন্তরীণ চলাচল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। তিন চার বছর আগে হাটে গিয়ে গরু কেনা হয়েছে। যখন কোরবানির ঈদ আসে একদিনের কষাই। সেফটিটা অনেক ম্যাটার, কারণ আমি এগুলিতে এক্সপার্ট না। এমন হয়েছে যে ফার্স্ট বলে আমি অনেক আউট হয়ে গেছি, আর এটা তো ট্রায়াল বল ছিল। আমরা শুনলাম যে আপনি বিয়ে করতে যে আসলে ভাবির কাছ থেকে রিজেক্ট হয়েছে। ইটস ট্রু ট্রু। আমি ন্যাশনাল টিমে গিয়ে ডোমিনেট করে খেলবো, এটাই আমার মাথায় আছে। দেখছেন ভোরের সময়। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ঈদুল আজহায় দীর্ঘ ছুটি পেয়ে ঈদের তৃতীয় দিনেও ঢাকার বাইরে ছুটছেন নগরবাসী। পরিবার পরিজনকে নিয়ে কাটাতে চান ছুটির লম্বা সময়। আবার জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এদিনও বাস টার্মিনালের চেয়ে বেশি চাপ দেখা গেছে রেল স্টেশনে। ছুটি পেলেই ব্যস্ত নগরীর কোলাহল থেকে একটু দূরে যেতে চান নগরবাসী। আর সেই ছুটি যদি হয় দীর্ঘ, তাহলে তো কথাই নেই। কমলাপুর রেল স্টেশনের চিত্রই বলে দিচ্ছে সেই বার্তা। এবারের ঈদে সরকারি ছুটি মিলেছে 10 দিনের। টিকিট না পাওয়া, ভোগান্তি এড়ানো সহ নানা কারণে ঈদে পরিবার পরিজনদের কাছে যেতে না পারলেও লম্বা ছুটিতে তাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হতে চান না। তাই তো ঈদের পরও ছুটে চলা অনেকের। টিকিট না পাওয়ার কারণে যাইতে পারি নাই। এখন অনেকদিন অফিস ছুটি আছে, আরো 5 দিন অফিস ছুটি আছে, এই জন্য মূলত যাইতেছি। ভিড়ের জন্য যাইনি, এখন যাব, ছুটি আছে এখনো আরো 6 দিন, এই জন্য এখন যাচ্ছি। পড়ালেখা একটু বন্ধ থাকে, অবসর পাই তাই যাই। যানজট যেন না থাকে, এই কারণে আর কি আজকে যাওয়া। কেউ বা ইচ্ছের বাইরে গিয়ে নিহাত রাজধানীতে ফিরছেন কর্মস্থলে যোগ দিতে। আবার অনেকেই আসছেন কনক্রিটের এই নগরীতে বেড়াতে। চট্টগ্রাম বাগুলিয়া থেকে আসছে, এই ঢাকা, হ্যাঁ ঢাকা শ্বশুরবাড়িতে আসছি। ব্যবসা বাণিজ্য আছে যে ছুটি শেষ করে অতি তাড়াতাড়ি এসে বললাম যে যানজট না লাগে তার জন্য তাড়াতাড়ি চলে আসার কারণ অফিস খুলে ফেলছে, এজন্য ঢাকা একটু ফাঁকা, এই জন্য আমরা ঢাকা ভ্রমণে আসছি। সবসময় পরিশ্রম বা সাংসারিক যে সমস্ত কাজকর্ম থাকে সবকিছু থেকে রিলিফের জন্যই আর কি আমরা বেড়াই। পুলিশের চাকরি করি, আগামীকাল আমাদের জয়েন্ট, এই জন্য আর এখানে শ্বশুরবাড়ি, এই জন্য আগেই চলে আসছি। যাত্রীদের এই চাপ খুব বেশি ছিল না বাস টার্মিনালগুলোতে। মহাখালী প্রায় যাত্রী শূন্য হলেও গাবতলীতে দেখা যায় অনেককে, যাদের বেশিরভাগই ছাড়ছেন রাজধানী। নিজের বাড়িতে করেছি, এখন রাজশাহী বেড়াতে যাব। লম্বা ছুটির কারণে একটু ঘুরে আসা। 1 সপ্তাহ থাকার ইচ্ছা আছে, আত্মীয়স্বজনের সাথে দেখা করব। একই অবস্থা ছিল লঞ্চ টার্মিনালেও। রাজধানীতে ফেরার চেয়েও বেশি ছিল রাজধানী ছাড়ার হিড়িক। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ পরিণত হলো বিষাদে। পানিতে ডুবে সারা দেশে মারা গেছেন 8 জন। কক্সবাজার সৈকতে নেমে প্রাণ গেল বাবা ছেলের। মৌলভীবাজারে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হলো বাবা মেয়ে দুজনেরই। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে মারা গেলেন এক পর্যটক।
সাগর উত্তাল, সৃষ্টি হয়েছে গর্ত, তার উপর উল্টো স্রোতের টান বেশি। সোমবার দুপুরে কক্সবাজারের কলাতলী সৈকতে লাইফ গার্ডের নির্দেশনার বাইরে গিয়ে গোসলে নামেন 2 পর্যটক। এই সময় সাগরে সৃষ্ট গর্তে পড়ে স্রোতের টানে ভেসে যান তারা। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি যেতে যেতে একজনকে ওনারা টেনে এসে উপরে তুলে ফেলেন, আরেকজন পানিতে থাকেন, ওনাকে ধরে আমি নিয়ে আসি উপরে। পর্যটকদের অভিযোগ, সমুদ্র স্নানে নিরাপত্তাই নেই, পর্যাপ্ত লাইফ গার্ড কর্মী। স্বল্পতার কথা স্বীকার করে সবাইকে নির্দেশনা মানার আহ্বান সংস্থাটির। একদম লাস্টে চলে যাচ্ছে ভিতরে, তো ওরা তো অবশ্যই রিস্ক নিতেছে। লক্ষাধিক মানুষের জন্য এই 10-15 জন লাইফ গার্ড আসলে খুবই কম। কিছু সংখ্যক পর্যটক আমাদের যে মেসেজগুলো রয়েছে, সেফটি মেসেজ রয়েছে, এগুলাকে ইগনোর করে তারা যে কোনো জায়গা থেকে গোসল করতে নেমে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে। এদিকে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে ধলাই নদীর উৎসমুখে নামেন মেহেদি হাসান ইমন। সাঁতার না জানায় এক পর্যায়ে ডুবে যান তিনি। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৌলভীবাজারের জুড়িতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হয়েছে বাবা মেয়ে দুজনেরই। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে যায় 3 শিশু। দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয় তৈয়বা। জামালপুরের ইসলামপুরে আলাই নদে গোসলে নেমে নিখোঁজ হয়েছে 10 বছরের এক শিশু। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। ওমিক্রন ধরনের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ, ফিরে এসেছে মৃত্যু। গত এক সপ্তাহে 134 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 36 জন, মারা গেছেন 1 জন। চিকিৎসকরা বলছেন নতুন এই ভ্যারিয়েন্ট বহু মানুষকে আক্রান্ত করতে পারে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। সংক্রমণ এড়াতে মেট্রো রেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ ডিএমটিসিএল-এর। 3 বছর বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানো করোনা ভাইরাস অতিমারি নির্মূল না হয়ে সম্প্রতি আবারও মাথা চাড়া দিয়েছে। পাশের দেশ ভারতে নিয়েছে ভয়াবহ রূপ। গত 2 সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। 5 জুন মারা যান 1 জন। সবশেষ 8 জন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় 4 জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় 3 জনের শরীরে, অর্থাৎ নমুনা পরীক্ষার 75%ই আক্রান্ত। এবার আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন ধরনের নতুন ভ্যারিয়েন্ট NB1.8.1। চিকিৎসকদের শঙ্কা এই ভ্যারিয়েন্টটি বহু মানুষকে আক্রান্ত করতে পারে। এগুলার সিভিয়ারিটি আগের মতো অত বেশি না হলেও ইনফেকশন করার মাত্রা অনেক বেশি, যে কারণে দেখা যাচ্ছে যে একটা চান্স থাকে যে এই ভাইরাসটা আবার সেই অনেক মানুষকে আক্রান্ত করে অনেক মানুষকে অসুস্থ করে ফেলার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন কোভিড-19-এর সঙ্গে নতুন ভেরিয়েন্টের লক্ষণের পার্থক্য নেই। মেনলি যেটা দেখা যাচ্ছে যে জ্বরের টেন্ডেন্সি বেশি দেখা যাচ্ছে, এবং কারো কারো জ্বর না থাকলেও কাঁপুনি থাকছে শুধু। হঠাৎ করে যদি টেস্ট সেন্সেশন কমে যাচ্ছে এবং নাকে যেটা আমরা বলি যে গন্ধ পাওয়ার যে প্রবণতা সেটা কমে যাচ্ছে, এবং অনেকের কিন্তু লুজ মোশন বা ডায়রিয়া দেখা যাচ্ছে। এই সিমটমগুলো থাকলে আসলে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারই নেই। শুধু বাসায় একটু হোম রেস্ট নিবে, তারপরে দেখা যাচ্ছে যে একটু শরীর ব্যথা থাকলে একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, এবং কোভিডের সময় যে আমরা হেলথ হাইজিনগুলো মেনটেন করেছি সেগুলো মেনটেন করতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বয়স্ক ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়। এছাড়া দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং এবং থার্মাল স্ক্যানার বা ডিজিটাল হেলথ থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। সরকারি দরের অর্ধেকে ফরিয়াদের কাছে ধান বিক্রি করতে বাধ্য কৃষক। রংপুরে মিল মালিকদের সিন্ডিকেটে বাজার নিয়ন্ত্রণ, মনিটরিং এর সুযোগ নেই বলছে কৃষি বিভাগ। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ফার্মাসিস্ট ও একজন সিনিয়র নার্স দিয়ে চলছে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে হাসপাতাল। সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তি বেড়েছে রোগীদের, যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। অধিকাংশ বেড ফাঁকা, ভবন জীর্ণ। এটি 16 শয্যা বিশিষ্ট দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে হাসপাতাল।
108 বছরের পুরানো হাসপাতালটিতে বর্তমানে কোনো কার্যক্রম নেই বললেই চলে। প্রয়োজনীয় লোকবলের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় 15,000 রেলওয়ে পরিবার। একজন ফার্মাসিস্ট ও একজন পরিচ্ছন্ন কর্মী দিয়ে কোনো রকমে চলছে আউটডোরে চিকিৎসা, আর ইনডোরে চিকিৎসা দিচ্ছেন 2 জন নার্স ও 2 জন পরিচ্ছন্ন কর্মী। এতে সেবার চেয়ে ভোগান্তি বেশি বলে দাবি রোগী ও স্বজনদের। কোনো ট্রিটমেন্টই নেই, ডাক্তার নাই তো ট্রিটমেন্ট হবে কি? ডাক্তার বাজেট আছে, আসে না। এখানে চিকিৎসা খুবই করুণ, ঠিক মতো পায় না, ওষুধপত্র তো পায়ই না, বুঝলেন তো। আর রেলের যেগুলো ওষুধ ওগুলো তো মনে করেন কোনো কাজের না। আমরা চাই এলাকাবাসী হয়ে যে হাসপাতালটা আরও ভালো হোক, ভালোভাবে চলুক, এখানে আরও ডাক্তার আসুক। এদিকে চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হয় বলে দাবি সিনিয়র নার্সের। আমাদের রুগী আসলে আমরা ডাক্তারের সাথে ফোনে কথা বলি, এই সমস্যা এখন কি করব, তখন ওনারা যা যা বলেন আমরা সেভাবে চিকিৎসা দেই। পার্বতীপুর রেলওয়ে হাসপাতালে 29 জনের পদ থাকলেও কর্মরত মাত্র 6 জন। সময় সংবাদ, দিনাজপুর। সরকার ধানের দাম মণ প্রতি 1440 টাকা বেঁধে দিলেও কৃষক পর্যায়ে এর কোনো প্রভাব নেই। সরকারি দরের অর্ধেকে ফরিয়াদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন রংপুর অঞ্চলের কৃষকরা, আর এই দর নিয়ন্ত্রণ করেন মিল মালিকরা। যদিও কৃষি বিভাগ বলছে এ বিষয়ে মনিটরিংয়ের সুযোগ নেই। কৃষক নেতারা বলছেন সরকারের ভুল নীতির মাসুল গুনতে হচ্ছে প্রান্তিক চাষিদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এবার বোরো ধানের ভরা মৌসুমে ন্যায্য মূল্য না পাওয়ায় বড় ধরনের লোকসানে পড়েন উত্তরের কৃষক। সরকার প্রতিমণ ধানের দর 1440 টাকা বেঁধে দিলেও কৃষক পর্যায়ে বিক্রি হচ্ছে 850 থেকে 1020 টাকায়। কৃষকরা জানান গত বছরের তুলনায় উৎপাদন খরচ বাড়লেও কমেছে ধানের দাম। এক ধরনের ভূমি আবাদ করতে গেলে 20,000 টাকা খরচ হয়, আর আমরা ধান বেচে পাইছি 10 থেকে 15,000। কৃষকের বহু টাকা ভর্তুকি দেওয়া লাগে। ধানটা যে তুলিয়ে যে আমরা বেচবো সেরকম কোনো পরিস্থিতি নেই, ধানের দাম একেবারে খারাপ। আমরা যে মানুষ ধরবো সে মানুষক কি দেই, বাড়ির তো টাকা নেই, ধান বেচে মানুষক দেওয়া লাগবে। বাজার ঘুরে দেখা গেল একটি শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ধানের বাজার। কৃষকের কাছ থেকে ধান কেনে ফরিয়ারা, আর ধানের দাম নির্ধারণ করেন রাইস মিল মালিকরা। 1020 টাকা করে আমরা কিনি, আমাদেরকে 40 টাকা করে দেই। মেলালা যেটা রেট দেয় সেটা রেটে আমার কাছে মাল, আমাদের কাছে 20-30 টাকা কম বেশি করে আমরা মাল ধরি। কৃষি বিভাগ বলছে সরকারি দর কিংবা ন্যায্য মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারছে কিনা সেটি দেখভালের কোনো সুযোগ নেই। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য আসলে একটি মনিটরিং টিম প্রতি মৌসুমে থাকা উচিত। আমি ওটা সমর্থন করি বা আমি এটা বিশ্বাস করি যে এরকম টিম যদি থাকে তাহলে অন্তত কৃষকের সমস্যাগুলো তুলে নিয়ে আসতে পারি আমরা, যে কী কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। তবে কৃষক সংগঠনের নেতাদের দাবি সরকারের ভুল নীতির কারণে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা। প্রত্যেক মৌসুমে আমরা দেখি সরকারি ব্যবস্থাপনা দুর্বলতার কারণে উৎপাদক তারা ফসলের ন্যায্য দাম না পেয়ে প্রতি বছর মাঝারি কৃষক প্রান্তিকে পৌঁছে, প্রান্তিক কৃষক তারা ভূমিহীনে পরিণত হচ্ছে। এবার বিভাগে বোরো ধানের উৎপাদন হয়েছে 46 লাখ মেট্রিক টন, অথচ সরকার ধান ক্রয় করবে মাত্র 55,000 মেট্রিক টন, যা উৎপাদনের 1%-ও কম। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। উজানের ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে কুড়িগ্রামে ফসলের ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। জামিল মিয়ার তোলা ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। টইটুম্বর পানিতে তলিয়ে ফসল, দুশ্চিন্তায় মাথায় হাত কৃষকের। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের বেশ কয়েকটি নিচু এলাকা তলিয়ে যায়। এতে বাদাম, পটল, পাট, তিল, কাউনসহ বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফসল হারিয়ে চরম ক্ষতির মুখে কৃষকরা। পানির কারণে আমরা এই বাদামটা তুলতেছি, এখন আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এই রকম পানি যদি হয় আমরা কিভাবে কৃষকেরা বাঁচি থাকবো? 500 টাকা হিসেবে কামলা খরচ করি, যেটা আবাদ করছি ওটা চাইলে না উঠতেই নেই। একবারে যে আমরা যে ভালোভাবে পুষে উঠবো এই ধরনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। তবে কৃষকদের ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবো, এবং আমরা আমাদের কৃষকের পাশে আছি, আমরা আমাদের সাধ্যমতো তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে জেলার 300 হেক্টর জমির সবজি সহ বিভিন্ন ফসল। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।
পঞ্চগড়ে জনপ্রিয় হচ্ছে সুপারির চাষ। চলতি মৌসুমে ফলন কিছুটা কমলেও দাম বেড়েছে দ্বিগুণ। এতে খুশি চাষিরা। প্রায় 150 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। সোহাগ হায়দারের রিপোর্ট। পঞ্চগড়ের সবচেয়ে বড় সুপারির বাজার টুনির হাটে সোমবার ও শুক্রবার চলে কেনাবেচা। প্রতি হাটেই 5 থেকে 6 কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। ভালো দাম পাওয়ায় খুশি বিক্রেতারা। এই অঞ্চলে বাড়ছে সুপারির চাষ। গতবারের চেয়ে এবার আমরা দামও পাইছি অনেক ভালো। 100 বিঘা সুপারি বাগানে আবার 5-600 কোন সুপারি আছে। প্রায় 30 লাখ টাকা সুপারি ওই 100 বিঘা জমির মধ্যে আসে। অনেক জায়গা থেকে মানুষ আসে সুপারি কিনে ক্রয় বিক্রয় করে নিয়ে চলে যায়। এখান থেকে আপনার সারা বাংলাদেশের সুপারি যায়। গেল মৌসুমে প্রতি পণ বা 80 পিস সুপারি আকার ভেদে 150 থেকে 400 টাকায় বিক্রি হলেও এবার তা বেড়ে হয়েছে 250 থেকে 600 টাকা। আর প্রতি কাহন অর্থাৎ 1280 পিস সুপারি 2400 থেকে 6400 টাকায় বিক্রি হলেও বর্তমানে 4000 থেকে 9500 টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ বলছে এ মৌসুমে জেলায় 652 হেক্টর জমিতে সুপারি হয়েছে। বাণিজ্য হতে পারে 150 কোটি টাকার। সুপারি চাষ করে চাষিরা তাদের দারিদ্রতা নিবারণ করছে, পাশাপাশি এই অঞ্চলের চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর সুপারির ফলন হয়েছে, যার ফলশ্রুতিতে চাষিরা এই অঞ্চলে বেশ সুপারি বাগান করতেছেন। জেলার চাহিদা মিটিয়ে পঞ্চগড়ের সুপারি যাচ্ছে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ঈদের এই সেলিব্রেশনটা কিভাবে হয়? ঈদের কয়েকদিন আগে শপিং করা, খুব এক্সাইটেড, নিজের জামা নিয়ে কাউকে না দেখানো। এবার আবার পরিবারের সঙ্গে ঈদ, তার আগে আবার 5টা বছর ঈদ কাটিয়েছেন অস্ট্রেলিয়ায়। আর ঈদগুলো মনে হয় এরকমই হয়, হুইচ ইজ ওকে উইথ আস। অ্যাজ এ অ্যাথলেটের কথা চিন্তা করেন, দে হ্যাভ লটস অফ স্যাক্রিফাইস একটা ভালো রেজাল্টের পেছনে। দেখছেন ভোরের সময়। গাইবান্ধার একটি বিদ্যালয়ের ভবন নির্মাণ শেষ না হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। খোলা আকাশের নিচে পাঠদানে দুর্ভোগের শেষ নেই শিক্ষক শিক্ষার্থীদের। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডি জেলা কর্মকর্তার। বিপ্লব ইসলামের রিপোর্ট। দেখতে গুদামঘর কিংবা গ্যারেজ মনে হলেও আসলে এটি গাইবান্ধার ফুলছড়ির চরকোসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2022-23 অর্থ বছরে বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হয়। 2024 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সম্পূর্ণ কাজ না করে লাপাত্তা ঠিকাদার। তখন থেকেই খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মাঝে চলছে পাঠদান। এতে শিক্ষক শিক্ষার্থীদের দুর্ভোগ সীমাহীন। আমাদের বসতে সমস্যা হয়, কত সময় মাটিতে বসে ক্লাস করি আমরা। বৃষ্টি আসলে আমাদের বই খাতা ভিজে যায়, জানালা নাই, দরজা নাই, বেড়া নাই, যে জন্য আমরা ব্রেঞ্চ রাখলে সেই ব্রেঞ্চগুলো হারা যাচ্ছে। নিম্নমানের কাজ দেওয়ার কারণে এই কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। ভোগান্তির শেষ শুধু এখানেই নয়, বিদ্যালয় নির্মাণের যেটুকু কাজ হয়েছে তাতেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, গাঁথুনি ও মেঝেতে ইট খোয়ার বদলে দেয়া হয়েছে সিমেন্টের ঢালাই, আর টিনের চালাও নিম্নমানের। মালামাল যেগুলো নিয়ে গেছিল ওগুলো ভালো ছিল না, বুঝছেন। পরে তো কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে কাজটা একটু ডিলে হচ্ছে। আমি ওনার সাথে রেগুলারই কথা হচ্ছে, সম্ভবত সামনের সপ্তাহে ঢোকার কথা। যারা অ্যাঙ্গেল গুলো সবগুলো চেঞ্জ হবে, ওগুলো একটা থাকবে না। এই অবস্থায় ব্যবহৃত মালামাল পরিবর্তন করে দ্রুত কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। গাফিলতি, অনিয়ম এগুলোর কোনো সুযোগ নেই, যাতে বাচ্চারা সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে পড়ালেখা করতে পারে, সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 39,83,700 টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রাস্তায় ঘরবাড়ি, অর্থ জোগাড়ের ভারে হারিয়ে গেছে শৈশব। শিক্ষার সুযোগ বলে কিছু নেই, এমন বাস্তবতায় পথ শিশুদের কাছে পৌঁছে যাচ্ছে মোবাইল স্কুল। খেলার ছলে ছোট্ট শিশুরা শিখছে বর্ণমালা। এই স্কুল শুধু শিক্ষাই দেয় না, হয়ে উঠেছে মানসিক বিকাশ কেন্দ্র। বিস্তারিত দেখুন ফারদিন মাঝহারের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন।
ধুলো জমেছে শৈশবে, কাঁধে স্কুল ব্যাগের বদলে বাদামের ঝুলি, বিবর্ণ জীবনের শুরু পথে তবু এগিয়ে চলা। ক্লান্তিতে ছোট্ট শরীর এলিয়ে পড়ছে রেল স্টেশনে, পার্ক কিংবা ফুটওভার ব্রিজে। পরিবার টানতে টানতে হারিয়ে গেছে শৈশবের রংটাই। আম্মু তো মনে করেন সারাদিন একলা করতে পারে না দোকান, এখন অভাবে সংসার কি করব, তার জন্য একটু বসা লাগে। ফুল বেচতে খাই, ফুল না বেচলে চলবে কেমন? বাপ নাই দেখে করতে পারিনি, পড়াশোনা করলে মারা দেখবো। এখন আমরা সবাই মোবাইল স্কুলে আসি, ঠিক আছে? সবাই উঠে আসো, মোবাইল স্কুলে যাব আমরা। অবহেলিত এই শিশুদের জীবনে রং ছড়াতে ছুটে চলছে মোবাইল স্কুল। এটি দেখলেই ছুটে আসে শিশুরা, খেলার ছলে শিখে নেয় বর্ণমালা, ছবি আঁকে, জট খোলে গণিতের, আনন্দে ভাসে নিষ্পাপ জীবন। পড়ালেখা ছাড়া এখানে এসে ছবি বা গান, আমার এখানে ছবি আঁকতে ভালো লাগে। আমি এই পাখি আঁকানো শিখেছি লিডু স্কুলের থেকে। ইউরোপীয় ধরন অনুসরণ করে কমলাপুর, সদরঘাট, রায়ের বাজার ও মিরপুরের বিভিন্ন স্থানে নির্ধারিত সময় হাজির হয় মোবাইল স্কুল, যেখানে মানসিক সহায়তা পেয়ে থাকে প্রান্তিক শিশুরা, জানতে পারে স্বাস্থ্যের নানা দিক। শিক্ষকরা বলছেন এটা শুধু স্কুল নয়, শিশুদের ভ্রাম্যমাণ আশ্রয়ের জায়গাও। মানবিক বাস্তব মূল্যবোধ নামে একটা কারিকুলাম আছে, যেটা লিডো তৈরি করেছে। সেই কারিকুলামের মাধ্যমে আমরা এবং মোবাইল স্কুলের মাধ্যমে ওই কারিকুলামটা একসাথে অ্যাপ্লাই করি, যেন হচ্ছে শিশুরা যেন আনন্দ পায়। যখন শিশুরা রাস্তা থেকে উদ্ধার হতে চায় না বা রাস্তায় থাকতে চায়, তাদেরকে আমরা কিভাবে এই মোবাইল স্কুলের মাধ্যমে আরও মোটিভেট করতে পারি এবং রাস্তায় থেকে কিভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করবে বা কিভাবে তারা ইনকাম করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ফোকাসিং দেওয়ার চেষ্টা করছি। নিজেদেরকে কিভাবে সমাজে 8-10টা মানুষের মতো তারা প্রতিষ্ঠিত করতে পারে, সেই বিষয়গুলো নিয়েও এখানে আমরা তাদের সাথে আলোচনা করি। মোবাইল স্কুল কর্তৃপক্ষ বলছে কার্যক্রম বাড়াতে দরকার পৃষ্ঠপোষকতা। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, পাশাপাশি বিভিন্ন বড় বড় কোম্পানি, এরা যদি ঠিক পৃষ্ঠপোষকতা করে ঠিক সময় ঠিকভাবে, তাহলে আমরা ছাড়াও আরও অনেকে হয়তো এই অ্যাপ্রোচটা নিয়ে কাজ করা সম্ভব বা কাজ করতে পারবে। কারণ এই মোবাইল স্কুলের মাধ্যমে ঝরে পড়া শিশুদের খুব নিকটে যাওয়া যায়, কাছে যাওয়া যায় এই প্রক্রিয়াটা দিয়ে। কার্যক্রম পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়দের সহায়তা চান স্কুল পরিচালনাকারীরা। পথের ধুলোয় মিশে থাকা এই পথশিশুরা এখন আলোর পথে হাঁটছে। মোবাইল স্কুলের পাঠশালায় তারা ফিরে পেয়েছে হারানো শৈশব আর কিছু স্বপ্ন দেখার সাহস। বইয়ের পৃষ্ঠা সবকিছু হয়তো তাদের এখনও পুরোপুরি জানা হয়নি, কিন্তু এই মোবাইল স্কুলের মাধ্যমে তারা জীবনের পাঠ শুরু করেছে ঠিকই। এখন সময় এসেছে পুরো সমাজকেই তাদের পাশে দাঁড়ানোর, কারণ সুযোগ পেলেও ওরাও পারবে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগ মোকাবেলায় বরিশাল বিভাগ জুড়ে নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র, যা আছে তার প্রায় অর্ধেকই সংস্কার প্রয়োজন। ঘূর্ণিঝড় সহ যে কোনো বড় দুর্যোগে আতঙ্কে থাকেন কয়েক লাখ মানুষ। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। ঝড় জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতির মুখে থাকা সাগরকুলের ঢালচর ও পূর্ব ঢালচরে প্রায় 4000 মানুষের বসবাস। বর্তমানে এ দুটি চরে কোনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেই। মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী 9টি চরে নেই কোনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তথ্যমতে দ্বীপ জেলা ভোলার 20 লাখ মানুষকে ঝড় জলোচ্ছ্বাসে নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টার ও স্কুল কাম সাইক্লোন শেল্টার রয়েছে 869টি। কয়েক লাখ পশুর জন্য মাটির কিল্লা আছে মাত্র 14টি। আমাদের এই ঢালচরে বন্যা হলে, ঘূর্ণিঝড় হলে মানুষ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টার নাই। বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদর উপজেলার উত্তর ডালভাঙা, লতাবাড়িয়া এবং মাছখালী গ্রাম, এই 3টি গ্রামের একটি গ্রামেও নেই কোনো সাইক্লোন শেল্টার। প্রতিটি ঘূর্ণিঝড় এই 3টি গ্রামকেই লন্ডভন্ড করে দেয়। 15টি সাইক্লোনটা এখন দরপথে মূল্যায়ন পর্যায়ে আছে, খুব শীঘ্রই হয়তো আমরা ঠিকাদারকে মাঠে নিতে পারবো। উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা পটুয়াখালীতে বর্তমানে যে কটি আশ্রয়কেন্দ্র রয়েছে তাতে জেলার 10 ভাগের 1 ভাগ মানুষেরও জায়গা হয় না বলে অভিযোগ। আমাদের কাছাকাছি কোনো সাইক্লোন সেন্টারও নাই। তবে সরকার সতর্ক আছে উল্লেখ করে মেরামত ও নতুন করে আশ্রয় কেন্দ্র তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগের কমিশনার। কোথাও একটু মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমরা এগুলো একটু যোগাযোগ করেছি যেন বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলো মেরামত করা হয়। 6 জেলায় 3295টি কেন্দ্রের 1071টি মেরামত করতে হবে সরকারি পর্যবেক্ষণে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বর্ষা মৌসুম আসার আগে এই আতঙ্কিত পিরোজপুরের নদী পাড়ের মানুষ।
টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরই বিস্তীর্ণ এলাকা তলিয়ে ক্ষতি হয় ফসল, মাছের ক্ষেত। তবে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। লিটন হাওলাদার পিরোজপুর সদরের হরিণা গাজীপুর এলাকার বাসিন্দা। নদীর ভাঙনে বসতবাড়ি ও জমি সবই হারিয়েছেন। এমন পরিণতি শুধু লিটন হাওলাদারের নয়, জেলার বিভিন্ন নদীর পাড়ে বসবাস করা হাজারো মানুষের। অনেক এলাকার বেড়িবাঁধ ভাঙা, এমনকি প্রয়োজনীয় অনেক স্থানেই নেই কোনো বাঁধও। তাই বর্ষা মৌসুম আসার আগেই বসতভিটা, ফসল ও মাছের ঘের রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের। বেড়িবাঁধটা একটু মনে করে শক্ত মজবুত করে যদি আপনারা দিতে পারেন, তাহলে আমরা মনে করেন যে লোকজন নিয়ে আশ্রয়কেন্দ্রের মতো ভালো মতো থাকতে পারি। কোনো রকম আর মাছ ধরি খাই, আমাদের কোনো ব্যবস্থা নাই থাকার। নদী অনেক দূরে ছিল, ভাঙতে বাড়ির কাছাকাছি চলে এসেছে। স্থায়ীভাবে কোনো নদী শাসনের ব্যবস্থা করা হতো, তাহলে এই উপকূলের মানুষগুলি একটু প্রশান্তি পেত। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে বেশ কিছু নতুন বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত বাকি বাঁধগুলো মেরামত করা হবে। ঝুঁকিপূর্ণ 30 কিলোমিটার বেড়িবাঁধ পুনঃসংস্কার করার জন্য আমরা আমাদের অরণ্য রাজস্ব খাতের আওতায় 35 কোটি টাকা বরাদ্দ চেয়েছি। সামনে যে ঘূর্ণিঝড় আসতে পারে সেগুলার প্রাথমিক যে ধাক্কা, সেটা যেন আমরা করতে পারি। জেলায় 310 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 55 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, পিরোজপুর। নির্মাণের 23 বছরেও সংস্কার হয়নি বরগুনার সরকারি আশ্রয়ণ প্রকল্পের 37টি ব্যারাক। ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য নির্মিত এসব ঘর এখন বসবাসের অনুপযোগী। এছাড়া পয় নিষ্কাশন সহ নানা সমস্যায় জর্জরিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। প্রায় প্রতিটি ঘরের চালাফুটো, বেহাল দশা। জীর্ণ ঘরগুলোতে কোনো রকমে দিন কাটছে সহস্রাধিক পরিবারের। 2002 সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার 5টি উপজেলায় 37টি ব্যারাক নির্মাণ করা হয়। নির্মাণের পর এসব ব্যারাকে 1809টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়। কিন্তু দীর্ঘ 23 বছরেও অবকাঠামোগত সংস্কার না হওয়ায় সবগুলো ব্যারাক এখন বসবাস অনুপযোগী। আমাকে ঘর সরকারের দেশে ঘর থাকতেন না, বৃষ্টিতে জোয়ারের পানি ঢোকলে কোমর সমান পানি হয় রাস্তায়। বর্তমানে আমরা ভাঙ্গা করে থাকি, পলিথিন দিয়ে থাকি। তবে জেলা প্রশাসন বলছে বরাদ্দ পেলেই সংস্কার করা হবে আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকগুলো। এই ধরনের কোনো বিষয় আমাদের নজরে আসে এবং সে যদি আসলে অক্ষম হয়, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। জেলার 37টি আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকের মধ্যে বরগুনা সদরে 15টি, পাথরঘাটায় 8টি, আমতলিতে 6টি, তালতলিতে 6টি এবং বেতাগী উপজেলায় 2টি রয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। কৃষি জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষায় শিগগিরই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের 2500-এর 20 নন্দী এলাকায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করে তিনি এই কথা বলেন। আবাসন প্রকল্পের নামে যেসব প্রতিষ্ঠান কৃষি জমিতে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করেছে তা দ্রুত অপসারণ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন উপদেষ্টা। কৃষি জমি আগে যে পরিমাণ ছিল ওই পরিমাণের থেকে কিন্তু এখন অনেক কমে গেছে। আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে দিতে চাচ্ছি, যে এই কৃষি জমিগুলি যেন ব্যাহত না হয়ে যায়। ডেভেলপার কতগুলি কোম্পানি আছে, এরা জায়গা না নিয়ে ওই আইলটা ভাড়া নিয়ে লাগাই দেয়, কি জানি বলে সাইনবোর্ড লাগাই দেয়। আপনার এলাকার লোকরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। সে খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছে তার সাথে। পবিত্র ঈদুল আজহার ঈদ উদযাপন করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রাজধানীতে ফিরছেন মানুষ এবং কর্মজীবী মানুষ, তারা কিন্তু আগে ভাগেই ফিরছেন অনেকে। আমরা ভোর থেকে যেটা লক্ষ্য করছি, বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে মানুষগুলো রয়েছে যারা নৌপথে যাতায়াত করে, আমি এই মুহূর্তে সদরঘাটে রয়েছি। ভোর থেকে কাকডাকা ভোর থেকেই দেখছি যে বেশ কিছু লঞ্চ যাত্রী বোঝাই করে কিন্তু তারা এই সদরঘাট লঞ্চ ঘাটে ভিড়েছেন এবং দেখতেই পাচ্ছেন
পাচ্ছেন আপনারা, যারা এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উদযাপন শেষে আবার জীবিকার তাগিদে কিন্তু নগরে ফিরেছেন। এবং আপনারা জানেন যে আজকে মূলত আরও সরকারি ছুটি আরও 2-1 দিন আছে, তারপরও কিন্তু যারা আজকে ফিরছেন তারা কিন্তু একটু আগে ভাগেই ফিরছেন, কেননা জানেন যে এই ঈদের সময়টা যাওয়া আসার যেই দুর্ভোগের সৃষ্টি হয় সেগুলো এড়ানোর জন্যই মূলত এই যারা এখন নগরে ফিরছেন তারা সেই বিষয়টি মাথায় নিয়ে ফিরছেন। এবং সকলে আপনারা দেখছেন যে পরিবার পরিজন নিয়ে কোরবানির ঈদ উদযাপন শেষে কোরবানির নানান যেই পশুর মাংস সেগুলো নিয়েও কিন্তু অনেকে এসছেন। এবং আমরা যখন এখানে আসি দেখছি যে এই যে লঞ্চ যে টার্মিনালটি রয়েছে, লঞ্চ টার্মিনালের পুরোটা এলাকা জুড়ে এখনও কিন্তু অনেকে আসলে যেরকম ফিরছেন, আবার অনেকেই কিন্তু ঈদের পরের দিন থেকেও মানে ঈদ শেষ করে আবার ছুটিটা যে কয়েকদিন আছে সেই ছুটি নিয়ে কিন্তু বাড়ি যাচ্ছেন। আবার বলা যায় যে যেমন মানুষ ফিরছেন তেমনি আবার কিন্তু ঢাকা ছাড়ছেনও। সব মিলে বলা যায় যে সদরঘাটে দক্ষিণাঞ্চলের মানুষ ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে এবং সেটা বলা যায় যে আজকে তুলনামূলক সেরকম চাপ নেই সদরঘাটে। তারপরও যতটা দেখা যাচ্ছে যে যাওয়া আসার যে যাত্রী সব মিলিয়ে সদরঘাট তার প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছেন। এবং যারা এই ঈদকে ঘিরে এই যে ঘাট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু এই সময়টা বেশ উপভোগ করছেন এবং সারা বছরের যেই লোকসান সেই লোকসান কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এবং এই ঈদের যে আনন্দ সেই আনন্দটা এই ঘাট সংশ্লিষ্ট থেকে শুরু করে সকলের মধ্যেই কিন্তু ফুটে উঠছে। কাকডাকা ভোর থেকে আমরা লক্ষ্য করছি এই নগরবাসী তারা তাদের জীবন জীবিকার টানে ফিরতে শুরু করেছেন এবং এই ফিরতি যে যাত্রা সেটাও বেশ কয়েকদিন চলবে, কেননা আপনারা জানেন যে ঈদের যাতায়াতের ক্ষেত্রে একটা লম্বা সময় কিন্তু এই বিভিন্ন রুটে আমরা লক্ষ্য করি। তেমনি সদরঘাটেও আমরা দেখেছি নৌপথে যারা ভ্রমণ করতে পছন্দ করেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ, তারাও কিন্তু সেটা কয়েকদিন যাবতে এই যাতায়াতটা চলে এবং এই সময়টুকুতেই মূলত এই যারা লঞ্চ এবং লঞ্চ সংশ্লিষ্ট যারা লোক রয়েছেন তারাও এই সময়টুকুতে বেশ কর্মব্যস্ত হয়ে পড়েন। আমরা কথা বলছিলাম সাধারণ যারা যাত্রী রয়েছেন, যারা ফিরছেন, যারা যাচ্ছেন তাদের সাথে। যারা ফিরছেন তারা বলছেন যে ভোগান্তিটা এড়ানোর জন্য একটু আগে ভাগে ঢাকাতে ফিরেছেন এবং আপনারা জানেন যে জীবন জীবিকার তাগিদে এই নগরীতে ফিরতেই হয় এবং যাতে কোনো ধরনের দুর্ভোগের সৃষ্টি না হয় বা দুর্ভোগের সম্মুখীন হতে না হয় এই জন্য আগে ভাগেই কিন্তু অনেকে নগরে ফিরতে শুরু করছেন। ফেরার অংশটা খুব বেশি না হলেও বলা যায় যে মোটামুটি শুরু হয়েছে নগরে ফেরা ঈদ উদযাপন শেষে এবং একই সাথে আমরা দেখছি যে বেশ কিছু যাত্রী তারা কিন্তু ঈদের পরবর্তী সময়ে পরিবার পরিজনের সাথে খানিকটা সময় অতিবাহিত করার জন্য এই লঞ্চ ঘাটে এসেছেন এবং বিভিন্ন জায়গায় মূলত তারা যাত্রাও করছেন। এবং আপনারা জানেন যে এই সদরঘাটে মূলত আমরা যেই চিত্র একটা সময় লক্ষ্য করতাম সেটা কিন্তু সারা বছরে সেই চিত্র খুব একটা নজরে পড়ে না, তবে ঈদের সময় আসলে এই ঘাট আবার তার প্রাণ ফিরে পায় এবং সেটা বেশ কিছুদিন চলে। সে বিষয়টি এই ঘাট সংশ্লিষ্ট যারা তারা উপভোগ করেন এবং অনেকে কিন্তু এই নৌভ্রমণটা উপভোগ করার জন্য বাই রোড থেকে এই নৌ রাস্তাও বেছে নেয়। তো সব মিলিয়ে নগরে ফিরতে শুরু করছেন ঈদ উদযাপন শেষে এবং সেটা আবার অনেকে যাচ্ছেন। তো সব মিলিয়ে রাজধানীর সদরঘাট থেকে এই ছিল আমার কাছে। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ এবং কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে তাদের গ্রামের বাড়িতেও যাচ্ছেন। সে খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। একটি সেতুর অভাবে যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত পটুয়াখালীর 3 উপজেলার মানুষ। জেলার সদর বা রাজধানীতে যেতে নদী পারাপারে বগা ফেরিঘাটে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। অথচ এই স্থানে একটি সেতু নির্মাণে 2021 সালে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ যা বলছে, জমি অধিগ্রহণ ব্যয় নিরূপণের কাজ শেষ হলে শুরু হবে সেতুর নির্মাণ। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট।
পদ্মা সেতু চালুর পর সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন হয়। তবে পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার মানুষ এখনও বঞ্চিত নিরবিচ্ছিন্ন যোগাযোগ সুবিধা থেকে। উপজেলা থেকে জেলা সদর ও রাজধানীতে যেতে পার হতে হয় লোহালিয়া নদী। ফেরি পারাপারই একমাত্র ভরসা। বগা ফেরিঘাট দিয়ে প্রতিদিন নদী পারাপারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। বিপাকে পড়েন রোগী, শিক্ষার্থী, এমনকি কৃষি পণ্য পরিবহনকারীরাও। এতে আটকে যাচ্ছে এ অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনার চাকা। ঢাকার থেকে যতটুকু আসার সময় লাগে তার চেয়ে দ্বিগুণ সময় আমাদের এখানে ভোগান্তিতে আমাদের ভুগতে হয়। ফেরি স্টেশনে এসে অনেক সময় ফেরি পাই না, বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এখন একখান গাড়ি কারণ গাড়ি ফেরি ছাড়ে না, গাড়ি আসুক তারপর ছাড়ুন। ট্রলারে পারাপার করলে ওটা হলো বাচ্চা পোলা বানলে এটা একটা রিস্কের ব্যাপার। লোহালিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি বহু পুরনো। এ বিষয়ে 2021 সালের মার্চে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি হলেও এখনো দৃশ্যমান হয়নি অগ্রগতি। যাত্রী এবং মানুষ সবাই ভোগান্তির মুখে আছি। যেহেতু ব্রিজটি নির্মিত হয় নাই, এই জন্য মানুষের ভোগান্তির জীবনের শেষ নেই। 20 লক্ষ মানুষের সময়ের দাবি যে বগা একটা ব্রিজ। প্রকল্পের আওতায় বর্তমানে চলছে জমি অধিগ্রহণ ব্যয় নিরূপণের কাজ। এটি শেষ হলে দ্রুত সেতুর নির্মাণ কাজ শুরুর আশা সড়ক ও জনপথ বিভাগের। ফিজিবিলিটি স্টাডি কাজ অনেকটাই শেষ হয়ে গেছে এবং ওই যে সয়েল টেস্টের বিষয়টা এখন কিছু বাকি আছে। ফিজিবিলিটির মাধ্যমে আমরা একটা ডিপিপি প্রণয়ন করব, পরবর্তীতে বিদেশি অর্থায়নের মাধ্যমে ইআরডিকে ইনভলভ করে ওইটা করা হবে। এটা পাইপলাইনে আছে। প্রতিদিন লোহালিয়া নদীর বগাঘাট দিয়ে 800 থেকে 1000 যানবাহন পারাপার হয়। সময় সংবাদ, পটুয়াখালী। নির্বাচন ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার মুরাদনগর উপজেলার 16 নম্বর ধামঘর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। বিএনপি যেন নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে, সেই লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করতে হবে। আপনারা এখন থেকে নির্বাচনের কাজে লেগে যাবেন। নির্বাচন ছাড়া আর কোনো কাজ আমাদের নাই। আগামী নির্বাচনে গেলে ধানের শীষে ভোট সংগ্রহ করে বিএনপি যেন সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মসুখ প্রকাশ করতে পারে বাংলাদেশে, সেই ব্যবস্থা করা। শিশু উপদেষ্টার হাতে ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য দায়ী থাকলে এই সরকার তাদের আত্মহত্যার বিচার করতে যে এই সরকারও আসামি হতে পারে। ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, অনির্বাচিত সরকার লম্বা সময় ধরে থাকা উচিত নয়, দ্রুত নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া উচিত। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই সরকারের বড় চ্যালেঞ্জ। এর জন্য যে সময়টুকু প্রয়োজন তা দেওয়া উচিত। নির্বাচন কমিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন দিতে পারলে জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে। ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা মনে করি একটা অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার লম্বা সময় থাকা উচিত নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণের জন্য একটা অচলাবস্থা থেকে একটা রেগুলার অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে সময়টুকু দরকার, যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সরকারের হাতেই রাষ্ট্রের ক্ষমতা দেওয়া উচিত। তাহলে জনগণের অংশীদারিত্ব থাকবে। নির্বাচনটা সুষ্ঠু হইতে হবে, এটা ক্রেডিবল হতে হবে, এটা গ্রহণযোগ্য হতে হবে, এটা অংশগ্রহণমূলক হতে হবে। এই কাজটি নিশ্চিত করাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। এই বছরের হজ মৌসুমে সৌদি আরবে গরমজনিত অসুস্থতার হার কমেছে প্রায় 90%। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সুপরিকল্পিত আধুনিক সেবা এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনাই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান।
প্রচণ্ড গরমের দেশ সৌদি আরবে এবারের হজেও ছিল উষ্ণ আবহাওয়া, তবে ভিন্ন ছিল প্রস্তুতি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এবার ছায়াযুক্ত স্থানের সংখ্যা বাড়ানো হয়েছে। মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়েছে শীতলীকরণ সরঞ্জাম আর চালানো হয়েছে সচেতনতামূলক প্রচারণা, তাও একাধিক ভাষায়। আলহামদুলিল্লাহ এবার হজের প্রোগ্রাম এবং ব্যবস্থাপনা আমরা সন্তুষ্ট আশা করি এবং আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থভাবে হজ পালন করেছি। সার্বিক অবস্থা সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালো, কোনো দিক দিয়ে আমাদের অসুবিধা হয় নাই। বিগত বছরগুলোতে গরম যে কষ্টটা হয়েছে তুলনামূলক এবছর কম হয়েছে। এবছর বাসের বিশেষ করে বাসে যাতায়াতটা অত্যন্ত সুন্দর হয়েছে। হাজী সাহেবরা খুব বেশি ভোগান্তি পেতে হয়নি। এবারের পবিত্র হজে গরমের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন ছিল জরুরি সেবা ইউনিট ও চিকিৎসা দল। সময় মতো সেবা পাওয়ায় এবার গুরুতর অসুস্থতার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছর যেখানে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন হাজার হাজার হাজি এবং মারা যান 1000-এরও বেশি, সেখানে এবার বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে হজের সব আনুষ্ঠানিকতা। সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষ জানায় 2025 সালে হজে অংশ নেন মোট 16,73,230 জন হাজি। এর মধ্যে 15,06,576 জন বিদেশি এবং 1,66,654 জন সৌদি নাগরিক ও দেশটিতে কর্মরত প্রবাসীরা। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি এই সাফল্য মূলত ভিশন 2030 এর স্বাস্থ্যখাত রূপান্তর ও হজ যাত্রীদের অভিজ্ঞতার উন্নয়ন কর্মসূচির বাস্তব প্রতিফলন, যা প্রমাণ করে পরিকল্পিত পদক্ষেপে পারে ঝুঁকিকে নিয়ন্ত্রণে আনতে। মক্কা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে ইরান। ওমানের মাধ্যমে হোয়াইট হাউসে একটি যুক্তিসঙ্গত এবং ভারসাম্যপূর্ণ প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে দেশটি। আলোচনায় আগ্রহী হলে ওয়াশিংটন এই প্রস্তাবে সম্মত হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে দর কষাকষিতে ফের সরব ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শিগগিরই একটি লিখিত পাল্টা প্রস্তাব দেবে তেহরান। ইরানের অভিযোগ, মার্কিন প্রস্তাবে পারস্পরিক সমঝোতার কোনো ছাপ নেই, এটি একতরফাভাবে চাপ প্রয়োগের চেষ্টা বলে ক্ষোভ প্রকাশ করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের অধিকার থেকে কখনো সরে আসবে না ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির পরিচয় বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক আণবিক সংস্থা বা IAEA এর NPT চুক্তির 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সমৃদ্ধকরণের অধিকার তাদের আছে বলে দাবি করা হয়। এদিকে আন্তর্জাতিক আণবিক সংস্থার বোর্ড অব গভর্নর্সের বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটির এক সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের একাধিক গোপন স্থানে ঘোষণা ছাড়াই পারমাণবিক কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়। এমন অবস্থায় পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, সংস্থাটি একতরফাভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবে কাজ করছে এবং বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এই মুহূর্তে ইউরোপের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংলাপ চালিয়ে গেলেও ইউরোপ কখনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, বরং তারা এখন আন্তর্জাতিক আণবিক সংস্থায় প্রস্তাব এনে চুক্তির পথ আরও কঠিন করে তুলেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নিরপেক্ষ আলোচনার শর্তে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান। স্থানীয় সময় সোমবার লন্ডনের চথাম হাউসে যুক্তরাজ্যের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান বিলাওয়াল ভুট্টো। কূটনৈতিক সমর্থন পেতে যুক্তরাজ্যে ঘুরে বেড়াচ্ছে ইসলামাবাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদিকে ভারতের প্রতিনিধি দলও মার্কিন সিনেট, কংগ্রেস এবং নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্যদের সঙ্গে বৈঠক করছে। বেশ কয়েকদিন ধরে ভারত পাকিস্তান ইস্যুতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। এর জেরে বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে যুক্তরাজ্য সফরে গিয়েছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে লন্ডনের চ্যাথাম হাউসে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর, থিঙ্ক ট্যাঙ্ক এবং পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠক করে তারা। বৈঠকে ভারতের ওপর সীমানা লঙ্ঘন ও বেসামরিক হতাহতের অভিযোগ তোলে ইসলামাবাদ। এছাড়াও জাতিসংঘ সনদ লঙ্ঘনেরও অভিযোগ করা হয়। আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিলাওয়াল ভুট্টো জানান, নিরপেক্ষ আলোচনার শর্তে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান। পানিকে অস্ত্র বানিয়ে সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত চরম ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
অন্যদিকে ভারতও চলছে সমান্তরাল কূটনৈতিক পথে। 7 জনের প্রতিনিধি দল পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। সিনেট, কংগ্রেস এবং নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে তারা। এদিকে পাকিস্তানি গণমাধ্যমের দাবি, পেহেলগামে হামলার পর পাকিস্তানকে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসেবে তুলে ধরাই ভারতের মিশন। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডার মন্ট্রিয়লে রক্ষণাবেক্ষণ কর্মীদের ধর্মঘটে ব্যাহত হচ্ছে নিয়মিত মেট্রো ও বাস চলাচল। সপ্তাহ জুড়ে সীমিত সময় চলবে মেট্রো এবং বাস। ধর্মঘটের কারণে এরই মধ্যে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কানাডা থেকে আরও জানাচ্ছেন আবু হানিফ শুভ। মন্ট্রিয়লের ব্যস্ততম এই স্টেশনগুলোর বেশিরভাগই এখন ফাঁকা। সোমবার থেকে শুরু হয়েছে মেট্রো ও বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান এসটিএম-এর রক্ষণাবেক্ষণ কর্মীদের ধর্মঘট, যে কারণে সীমিত সময়ে চলছে ট্রেন ও বাস। হঠাৎ ধর্মঘটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এবার যারা সবাই তো এখানে কাজে ব্যস্ত, তো কাজে যেতে হলে সবারই বাস অথবা মেট্রো যেতে হয়। তো আমি চিন্তা করে পারছি না যে কালকে কীভাবে কাজে যাব। মেট্রো বা বাস যদি আমি সময় মতো না পাই তাহলে আমার কাজে যেতে সমস্যা হবে। এক জায়গায় অ্যাপার্টমেন্ট ছিল আমার, আজকে অনেক কষ্ট করে অ্যাপার্টমেন্টটা নিয়েছি, তাই এখন আমি কিভাবে যাব আমি বলতে পারতাছি না। It's very difficult to get around by walking. I take my daughter every single day by bus. হঠাৎ করে মেট্রোতে স্ট্রাইকিং চলতেছে, মেট্রো ডোর ক্লোজ, এভরিওয়ান এখানে অনেক সাফারিং করতেছে। 1966 সালে যাত্রা শুরু করা মন্ট্রিয়ল মেট্রো কানাডার সবচেয়ে ব্যস্ততম দ্রুত পরিবহন ব্যবস্থা। 4টি লাইনে 68টি স্টেশন নিয়ে প্রতিদিন গড়ে 10 লাখের বেশি যাত্রী যাতায়াত করেন এখানে। ধর্মঘটে শুধু ব্যস্ত সময় আর সন্ধ্যায় সীমিত আকারে পরিষেবা চালু রেখেছে এসটিএম। 9 জুন সকাল 6টা 30 থেকে 9টা 38, দুপুর 2টা 45 থেকে 5টা 48 এবং রাত 11টা থেকে 1টা পর্যন্ত চলবে মেট্রো। এছাড়া বাস সকাল 6টা 15 থেকে 9টা 15, 3টা থেকে 6টা এবং রাত 11টা 15 থেকে 1টা 15 পর্যন্ত চলবে। এসটিএম জানিয়েছে 13 জুন থেকে 15 জুন কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স উপলক্ষে চলবে নিয়মিত ছুটির দিনের পরিষেবা। তবে 16-17 জুন আবারও ফিরবে সীমিত সময়সূচি। শহরের গুরুত্বপূর্ণ এই পরিবহন ব্যবস্থা বন্ধ না হলেও সীমিত এই পরিষেবার কারণে দুর্ভোগ বাড়ছে। দ্রুত সমাধান চায় সাধারণ মানুষ। শুরু হওয়া 9 দিনের এই ধর্মঘটে ব্যাহত হচ্ছে গ্রেটার মন্ট্রিয়লের নাগরিক জীবন। মেট্রো রেল ও বাস সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান এসটিএম-এর সাথে কর্মীদের আলোচনা ফলপ্রসূ হবে, এমনটাই আশা করছেন সাধারণ যাত্রীরা। আবু হানিফ শুভ, সময় সংবাদ, মন্ট্রিয়ল, কানাডা। ইতালিতে মাত্র 30% ভোটার উপস্থিতির কারণে বাতিল হয়ে গেল বহুল প্রত্যাশিত গণভোট। এতে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। আদালতের নির্দেশে 2 দিনও ব্যাপী এই গণভোটে নাগরিকত্ব আইনসহ 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে মত দেন ভোটাররা। হাসান মাহমুদের রিপোর্ট। অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের সময়সীমা 10 বছরের পরিবর্তে 5 বছরে নামানোর প্রস্তাব, শ্রমিকদের কর্মসংস্থানের সুরক্ষা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির বিধানের লক্ষ্যে দেশটির আদালতের নির্দেশে গণভোটের আয়োজন করা হয়। প্রবাসীদের বহুল প্রত্যাশিত এই গণভোট পর্যাপ্ত ভোটারের অনুপস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী শতকরা 50 ভাগেরও বেশি ভোটার ভোট দিলে সেই নির্বাচন বৈধ বলে গণ্য হয়। এই নির্বাচনে ভোট পড়েছে মাত্র 30.6%। ইতালির কট্টর ডানপন্থী জর্জা মেলোনি সরকার এই প্রস্তাবের বিরুদ্ধে ছিল। চূড়ান্ত ফলাফলে ভোটারের উপস্থিতি ছিল 30.6 ভাগ। তাই দেশটিতে বসবাসকারী প্রায় 25 লাখ বিদেশের ভাগ্যে দ্রুত নাগরিকত্ব লাভের ইচ্ছা অপূর্ণই থেকে গেল। বাংলাদেশিরা বলছেন ডানপন্থী দলগুলোর বিদেশ বিরোধী প্রচারণায় এই দুঃখজনক ফল। ইতালির যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কট্টর ডানপন্থীতে যারা আছেন রাজনীতি, তারা তো দীর্ঘদিন ধরেই একটা চেষ্টা করে যাচ্ছিল যে বিদেশিদের সামান্য ছোট ছোট ভুলগুলো তারা এত এক্সপোজ করেছে সারা দেশের মানুষকে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার জন্য যে বিদেশিদের পক্ষে যেন তারা কোনো কিছু না করে। সেটারই ফলস্বরূপ গণভোটে সফল হতে পারেনি। 2025 সালে অনুষ্ঠিত ইতালির নাগরিকত্ব ও শ্রম অধিকার সম্পর্কিত গণভোটের ফল বাতিল হয়েছে। শুধু তাই নয়, 2022 সালে অনুষ্ঠিত বিচার বিভাগের সংস্কার সম্পর্কিত গণভোটও অনুরূপভাবে বাতিল হয়। এবারে শতকরা 30 ভাগ ভোট গ্রহণ হলেও 2022 সালে ছিল শতকরা 20.4 ভাগ। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি।
জাতীয় স্টেডিয়ামে আজ বিগ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ উপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পথে এগিয়ে যেতে মরিয়া জামালরা। অন্যদিকে স্বাগতিক সমর্থন আর হামজা সমিতদের নতুন বাংলাদেশের বিপক্ষে ছাড় দিতে নারাজ সফররতরা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলাম, সমিত সোমদের আগমনে দেশের ফুটবল নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ে 161তে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দৃশ্যমান 183 নম্বরে থাকা দলের মাঝে। শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের। গ্রুপ সি এর সিঙ্গাপুর হংকং ম্যাচও হয়েছে গোলশূন্য ড্র। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে মূল পর্বে খেলার টিকিট। বাংলাদেশ সিঙ্গাপুর দু দলের সামনেই সেই পথে এগোনোর বড় সুযোগ। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সিঙ্গাপুরও চাইবে এখান থেকে 3 পয়েন্ট নিয়ে যেতে। এই গ্রুপের প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আমরা জিততে পারবো। ভুটানের বিপক্ষে কদিন আগে প্রীতি ম্যাচে 2-0 গোলের দারুণ জয় পেয়েছে হ্যাভিয়ার কাবরেরার দল। অন্যদিকে মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে এসেছে সিঙ্গাপুর। লায়ন্সের বিপক্ষে লাল সবুজরা সবশেষ ম্যাচ খেলেছিল 10 বছর আগে। 2-1 ব্যবধানের হারের সে ম্যাচে খেলেছিলেন জামাল ভুইয়া, তপু বর্মন ও সোহেল রানা। তবে এখনকার সিঙ্গাপুর দল আরও পরিণত। তাদের বেশ কিছু ফুটবলার খেলেন বিদেশি লিগে। 20 গোল করা বর্তমান স্কোয়াডের টপ স্কোরার ইকসান ফান্দিকে নিয়ে ভয়টা বেশি। এক গোল মানে আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, বাট অফকোর্স উই হ্যাভ টু কিপ ক্লিন শিট, সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাট ইন ফুটবল ইউ নিড গোলস টু স্কোর, অ্যান্ড if you can keep a clean sheet you will get the 3 points. মালদ্বীপের সাথে যে খেলা ছিল ওইখানে I think 2 or 3 of the goals comes from set pieces, so আমরা জানি ওরা মানে স্ট্রং সাইড হচ্ছে সেট পিস আর বিল্ড আপ, সো আমরা কিভাবে chaos ক্রিয়েট করতে পারি। তবে জামালদের সমীহ করতে বাধ্য হচ্ছে হারিস হারুন বাহিনী। ঢাকার ফুল হাউস স্টেডিয়ামে দর্শকরা গলা ফাটাবেন কাবরেরার টিমের পক্ষে। বিগ ম্যাচে স্নায়ুর পরীক্ষা দিতে হবে দু দলকেই। 10টা মানুষ থাকলে আর যদি 20,000 মানুষ থাকলে প্রেশার সেম ভাই। আমরা we have to perform না, so it doesn't matter how many people come to watch the match. End of the day we have to win, we have to perform for our country. supporter is a pleasure. হোম সাপোর্টারদের প্রেশার থাকবে, তবে গত ডিসেম্বরে মালয়েশিয়া ও ভিয়েতনামে অ্যাওয়ে গেম খেলেছি, এটাকেও স্বাভাবিক একটা ম্যাচ হিসেবে নিতে চাই। লাস্ট ডিসেম্বর গুড রিজাল্টস, ইন্ডিয়া ড্র। তারা ভারতের সঙ্গে ড্র করেছে। শুধু হামজা চৌধুরী নয়, পুরো বাংলাদেশ দল নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। স্টেডিয়ামে অনেক ফ্যান থাকবে, কঠিন ম্যাচ হবে। বাংলাদেশ স্টেডিয়াম ইজ অলওয়েজ ফিল্ড। এই ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় সমিত সোম। 4 জুন ঢাকায় এসে এই কদিনে সতীর্থদের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন তিনি। সমিতকে শুরুর একাদশে নামালে সাইড বেঞ্চে থাকতে হতে পারে জামালকে। তবে 11 যাই হোক, যে কোনো ব্যবধানে জয় চান সমর্থকরা। ভেতরে অনুশীলন, বাইরে থেকে দেখার উপায় নেই, তবুও দর্শকরা এভাবে দাঁড়িয়ে প্রিয় তারকাদের এক নজর দেখতে। হামজা, ফাহমেদুল, সমিতদের ঘিরে বাংলার ফুটবলে নতুন জোয়ার, আর সেটা খুব ভালোভাবে টের পেয়েছে সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে ঘরের মাঠ এবং সাম্প্রতিক পারফরমেন্স সব কিছু বিবেচনায় বাংলার ফুটবলে একটা জয়ই তো কাম্য। জাতীয় স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর ভালো দল, তবে তাদের নিয়ে খুব একটা ভাবছে না বাংলাদেশ, বরং নিজেদের খেলাতেই মনোযোগটা বেশি। র্যাঙ্কিংয়ে দু দলের পার্থক্য নিয়েও চিন্তিত নন হামজা দেওয়ান চৌধুরী। ঘরের মাঠে সমর্থন কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চান এই ফুটবলার। দলের আক্রমণ ভাগেও ভরসা রাখছেন হামজা। দেশের মানুষের ভালোবাসা অভিভূত করেছে, যা দেখে অবাকই লেস্টার সিটির এই ফুটবলার। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের ফুটবল যিনি আসার পর একটা নতুন মাত্রা পেয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। এবং যেহেতু সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে একটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের বিপক্ষে, সেই ম্যাচ নিয়ে তার পরিকল্পনা, তার ইংল্যান্ডের জীবন, ক্লাব ক্যারিয়ার সব কিছু নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশের মানুষ দে লাভ ইউ, সবাই আপনাকে প্রচণ্ড ভালোবাসে এবং যেখানে আপনি যাচ্ছেন ভালোবাসাটা নিশ্চয়ই দেখছেন, টের পাচ্ছেন। এটা কেমন ফিল করার আপনাকে? খুব প্রাউড, খুব গ্রেটফুল যে আমরা এমনি ওয়েলকাম করতেছে আর যে অত লাভ দেখাইতেছে। ইটস সামথিং আমি এক্সপেক্ট করছি না, সো আমার খুব সারপ্রাইজ আছে। আর
আর I'm just grateful. সিঙ্গাপুর লাস্ট ম্যাচ একটা খেলেছে মালদ্বীপের এগেনস্টে, সেটা জিতেছে। এর আগে টানা অনেকগুলো ম্যাচ, প্রায় 6টার মতো ম্যাচ তারা হেরেছিল অ্যান্ড ড্র করেছিল, উইনলেস ছিল। ইসকান ফান্দি কেম ব্যাক তাদের স্কোয়াডে অ্যান্ড দে উইন দ্য ম্যাচ ভেরি কনভিনসিংলি এগেন্স্ট মালদ্বীপস। সো নিশ্চয়ই ইসকান ফান্দিকে নিয়ে আপনাদের কোনো একটা আলাদা প্ল্যান করছে? We're just concentrating on ourselves. আমরা খুব ট্যালেন্ট আছে, শামিত আছে, obviously experience of Jamal, Rakib, Suhail, Fahim. আমরা আসলে বহুত ট্যালেন্ট আছে আর we can't wait to show আমরা যে কেমনে খেলবো। তারা আমাদের র্যাঙ্কিংয়ে ভালো বেশ এগিয়ে রয়েছে সিঙ্গাপুর, কতটা ফাইট হবে? Very difficult game হইব। Singapore very good team, but ranking যখন আমরা আসলে বেশি কিছু মানে না, কারণ এক গেম খেলতেছি না আমি, সো আসলে কিছু মানে না। এরা খুব ভালো টিম, বাট এরা they'll come under pressure. আমরা ট্রাই করবো hostile atmosphere মানাইবার লাগে uncomfortable, আর পরে ইনশাল্লাহ আমরা কোয়ালিটি আইব, আমরা দেখাইতে পারবো যে কিতা যে আমরা ওয়ার্ক করতেছি। So like I keep saying, we just want to concentrate on ourselves, and inshallah we can show Bangladesh and the whole world. শমিত সোম রিসেন্টলি এসেছে, কয়েকটা প্র্যাকটিস সেশন করেছে। ফাহমিদুল একটা ম্যাচও খেলেছেন। কেমন মনে হচ্ছে আপনাদের, তাদের সাথে আপনার জেলিংটা কেমন হয়েছে উইথ দেম? অ্যাটাকিংয়ের কিছু কি এখনো দুর্বলতা রয়েছে আপনার মনে হয়? Jina, I think the quality is definitely there. Just like khali patience, asta khori amra dekhaitem for amra attacking capabilities. Fahmidul obviously played against Bhutan and showed very good stuff in the attacking third. He's still very young, so as he spends more time with us, inshallah, our experience li aro goal dite farbo, our goal contribution korte farbo. But no, I'm not kichu worried now. Like I say, I'm confident in ourselves. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।